বিদায়ের ঢাক বাজছে। এটার জন্য কোনো রকেট সায়েন্স, বিরাট কোনো সেফোলজিস্ট কিচ্ছু আবার দরকার নেই। যারা নিজেদের নাক কেটে, যারা নিজেদেরকে শূন্য রেখে তৃণমূলকে জিতিয়ে দিতে চায়, যারা তৃণমূলকে পশ্চিমবঙ্গে রেখে দিতে চায় বিজেপিকে আটকাতে, এটা তাদের ন্যারেটিভ, সেই ন্যারেটিভে পা দেবেন না। তারপর বলেছে তালকুটির থেকে বেরোতে দেব না। পশ্চিমবঙ্গে পুলিশ তোমার হাতে নিশ্চয়ই আছে, মিলিটারিটা কিন্তু অমিত শাহর হাতে আছে। এখন কানকাটা, বেহায়া, হ্যাঁ, এগুলো সব মমতা ব্যানার্জির অ্যাডজেক্টিভ। এখন উনি কাকে কানকাটা বললেন, বলার আগে নিজের দুটো কানে হাত দিয়ে দেখে নিন যে ওনার কান দুটো আছে তো। বিজেপিকে দাঙ্গাকারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তকারী, স্বৈরাচারী কত কিছুই বলেছেন। আর উনি হলেন অত্যাচারী। স্বরাষ্ট্রমন্ত্রী যদি হন দুঃশাসন, তাহলে আপনি রাবণের বোন। মানুষের মাথা খারাপ না হলে কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে? নির্বাচন কমিশনারকে ভ্যানিশ কুমার বলছেন, হ্যাঁ, এই ধরনের কথা কোনো শিক্ষিত মার্জিত রাজনীতিবিদ, যতই বিজেপি বিরোধী হোক, কেউ বলতে পারবে? বিজেপি সরকার গঠনের দিন কি তাহলে সত্যি ঠিক হয়ে গেল? ফল ঘোষণা করার কোনো ব্যাপার নেই। আপনি ফলাফল রাস্তায় ঘুরলেই বুঝতে পারবেন। আপনি রাস্তায় ঘুরলে যেমন বুঝতে পারবেন প্রচুর ঠান্ডা পড়েছে, সেরকম বুঝতে পারবেন যে মানুষ মমতার বিরুদ্ধে বিগড়েছে। এ দুটোই আপনি রাস্তায় বেরোলে বুঝতে পারবেন। এই দুটোর জন্য আলাদা করে কোনো বিরাট ঘোষণা বা বিরাট কোনো ঢেঁড়া পেটানোর কোনো ব্যাপার নেই। এটা খুব স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে এই সরকারের বিদায় আসন্ন, বা বিদায় বলুন বা বিসর্জন, যেটাই বলুন, সেটা সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত আত্মবিশ্বাসের উৎস কি করে আসছে অমিত শাহের কাছে? কারণ তৃণমূল তাহলে কি ভেতর থেকে ভেঙে পড়েছে এরকম কোনো? আপনার আসছে না? আপনি ট্রেনে চড়েন, বাসে ওঠেন, আমি জানি না ওঠেন কিনা। যদি আপনি ট্রেনে চড়েন, বাসে ওঠেন, বাজারে যান, তাহলেই বুঝতে পারবেন। তাহলেই বুঝতে পারবেন যে মানে ঢাক বাজছে, বিদায়ের ঢাক বাজছে। এটার জন্য কোনো রকেট সায়েন্স, বিরাট কোনো সেফোলজিস্ট কিচ্ছু আবার দরকার নেই। রাস্তায় ঘুরুন, মানুষের সঙ্গে কথা বলুন, তাহলেই বুঝতে পারবেন। তাদের জিজ্ঞাসা করুন 5 বছর আগেও আপনারা কাকে ভোট দিয়েছেন, তারাই বলে দেবে। মানুষ কখনো কংগ্রেসকে ক্ষমতা এনেছে, কখনো কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করেছে, সিপিএমকে ক্ষমতা এনেছে, সিপিএমকে ক্ষমতা থেকে উৎখাত করেছে। এই মানুষই মমতাকে এনেছেন, তারাই তাড়াবেন। এটাই গণতন্ত্রের নিয়ম। তাহলে 2026 কি নির্বাচনের রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে নির্বাচিত হতে চলেছে 2026? হ্যাঁ, একদম একদম। পরিবর্তনের সাল হিসেবে যেমন 2011 সালকে আপনারা কাউন্ট করেছেন, সেরকম পরিবর্তন হিসেবে 2026 সালকেও আপনারা কাউন্ট করবেন আগামী ভবিষ্যতে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একজন সাংবাদিক জিজ্ঞাসা করলেন যে বামেরা অভিযোগ করছে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে, এবং জবাবে অমিত শাহ জানালেন যে মোদিজি এখানে কয়েকদিন আগেই সভা করতে এসে বিরোধিতার মুখে পড়েছিলেন। মমতাজি যদি চান বিভ্রান্ত করতে তো করুন, ভারতীয় জনতা পার্টির কোনো নেতা অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতার সঙ্গে নেই, এটা বিজেপির সিদ্ধান্ত, এবং 2026 সালে তৃণমূল সরকারকে উপড়ে ফেলবো। এতখানি বড় একটা কথা। আমি বলি এটা হচ্ছে একটা বামেদের ন্যারেটিভ। এরা এই ন্যারেটিভটা ভালো গঠন করতে পারে, এতে কিন্তু কোনো ভুল নেই। এরা ইন্দিরা গান্ধীকে ডাইনি বানিয়ে দিয়েছিল, এবং ইন্দিরা গান্ধীর রাজনৈতিক চরিত্র হনন এরা সফলভাবে করেছিল। এরা রাজীব গান্ধীকে বোফোর্সের দালাল বানিয়ে দিয়েছিল, রাজনৈতিক চরিত্র হননটা সফলভাবে করেছিল। ঠিক এখানেও এক্ষেত্রে ওরা বেশ খানিকটাই সফল, যে এই একটা প্রচার, বিভ্রান্তিকর প্রচার, যে তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত আছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই প্রশ্ন আপনি আমায় করুন, আমি আপত্তি করব না। এই প্রশ্ন রাস্তার জনগণ আমায় করুক, আমি তাতে দুঃখ পাবো না, আমি তাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু কোনো দিন কোনো অবস্থায় ভুলে এই প্রশ্ন করার অধিকার আপনারা বামেদের দেবেন না। বামেদের দেবেন না এই কারণে, যারা 35 বছর যারা মমতার বিরুদ্ধে একটা এফআইআর করেনি, 21শে জুলাইয়ের মতন ঘটনার পর আননোন 50-60 জনের নামে এফআইআর করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি, যারা বিধানসভা ভাঙচুরের পর প্রদর্শনী করে বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের দেখিয়েছিলেন যে বিধানসভা কেমন করে ভাঙচুর হয়, তারা একটাও এফআইআর মমতা ব্যানার্জির বিরুদ্ধে করেনি বা আইন অনুযায়ী ব্যবস্থা নেননি। আমি একবার বিধানসভার ভেতরে কিছু ছাত্র নিয়ে ঢুকে পড়েছিলাম, এই স্পিকার, তৎকালীন স্পিকার, আমাকে 3 দিনের জন্য জেলে পাঠালেও মমতাদিকে জেলে পাঠাননি। এর থেকে বোঝা যায়, আচ্ছা ছেড়ে দিন,
একটা হাইওয়ে, বামেরা আমরা রাস্তা অবরোধ করলে বাম ক্যাডাররা রাস্তায় নেমে অবরোধ ভেঙে দিত। সেখানে মমতা ব্যানার্জি 14 দিন ধরে একটা হাইওয়ে অবরোধ করে বসে থাকলেন। যাকে পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেওয়ার কথা ছিল তাকে পুলিশ দিয়ে নিরাপত্তা দিলেন, যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর তার দলের কর্মীদের কাছ থেকে অন্তত এই কথাটা বলার কোনো জায়গা নেই। ওরা মিটিং করার শেষে নবান্নের 14 তলায় গিয়ে চপ কাটলেট খায়, আমরা খাই না। বাট ওদের আবার বললাম ন্যারেটিভ লুক্রেটিভ। আমি বলছি বামেরা তো পরপর নির্বাচন লড়ছে, শূন্য শূন্য শূন্যই থাকছে, শূন্যর সঙ্গে শূন্য যোগ হচ্ছে। আমরা 3 থেকে 77 হয়েছি, 3 থেকে 77 হয়েছি, মানে আমরা 77টা সিটে তৃণমূলকে হারিয়ে 77 হয়েছি। আপনি বলছেন আমাদের সঙ্গে আঁতাত, ওরা 0 থেকে 0ই রয়ে গেছে। এই কথাগুলো অত্যন্ত মারাত্মক। যারা নিজেদের নাক কেটে, যারা নিজেদেরকে শূন্য রেখে তৃণমূলকে জিতিয়ে দিতে চায়, যারা তৃণমূলকে পশ্চিমবঙ্গে রেখে দিতে চায় বিজেপিকে আটকাতে, এটা তাদের ন্যারেটিভ, সেই ন্যারেটিভে পা দেবেন না, এটা আমার আবেদন। বাঁকুড়ার জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এই রাজনৈতিক হ্যাংলার দল আগের বারে এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গিয়ে যা পগার পার। কি বলবেন? দেখুন, এই অবধি তো তাও ভদ্রতার মধ্যে পড়ে। তারপর বলেছে তালকুটির থেকে বেরোতে দেব না। পশ্চিমবঙ্গে পুলিশ তোমার হাতে নিশ্চয়ই আছে, মিলিটারিটা কিন্তু অমিত শাহর হাতে আছে, এটা মাথায় রেখো। রাষ্ট্রপতি শাসনের পথে এই সরকারটাকে নিজেই নিয়ে যাচ্ছেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। বলছে ফাটাফাটি খেলা হবে, আর বিজেপির সাথে কী হবে সেটা আমি বলবো না, আপনারা বলে দিন। মানে লাঠালাঠি, রক্তারক্তি, কাটাকাটি, এটাই তো বলতে চাইছেন। নির্বাচন রক্তাক্ত হবে, আর যদি নির্বাচন রক্তাক্ত হয় তাহলে এই সরকারকে রেখে নির্বাচন করা সম্ভব নয়, যেটা আমরা আগে বলতাম, যেটা আমার দলও, কারণ তাদের পলিসি নয় কোনো সরকারকে ভেঙে দিয়ে ফেলে দিয়ে, কোনো সরকারকে ফেলে দিয়ে সেখানে রাজ করা, সেহেতু তারা করেননি। কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে ছাড়ার কোনো রাস্তা নেই। আজকে শহরে অমিত শাহ এসেছিলেন এবং এই অমিত শাহকে এবং পরোক্ষে উদ্দেশ্য করে, প্রকাশ্যে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন কান কাটা, যার এক কান কাটা সে, মানে দুটো কান কাটা থাকলে এক কান কাটার ভয় থাকে, কিন্তু যার দুটো কানই কাটা তারা আবার কান কাটার ভয় কিসের? এই কথা বলেন আছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কান কাটা, বেহায়া, এগুলো সব মমতা ব্যানার্জির অ্যাডজেক্টিভ। এখন উনি কাকে কান কাটা বললেন, বলার আগে নিজের দুটো কানে হাত দিয়ে দেখে নিন যে ওনার কান দুটো আছে তো। বাংলার মানুষ আজ এটা বলতে চাইছে যে ওনার কান দুটো আছে তো। অন্যদের কান কাটা বলছেন, আপনার কান আছে কিনা আপনি আগে দেখুন। আপনি তো গত কয়েক মাস ধরে নিজের জীবনকে বাজি রেখে একের পর এক শপথ নিয়েছিলেন। আপনি বলেননি যে আমার প্রাণ থাকতে চাকরি যেতে দেব না। চাকরিটা তো যাওয়া না যাওয়াটা তো এই মুহূর্তে আপনার হাতে ছিল না, কিন্তু প্রাণটা তো আপনার হাতেই ছিল। প্রাণও আছে, চাকরিও গেছে। বললেন SIR হতে দেব না, SIRও হচ্ছে। আপনি নিজেই ফর্ম ফিল আপ করছেন, এরম করে ফর্ম নিয়ে ছবি দিচ্ছেন। বললেন ওয়াকফ আমার রাজত্বে, আমার রাজ্যে কোনো দিন হবে না। আপনি ওয়াকফের নোটিশ জারি করেছেন, আপনি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইন মেনে নিয়েছেন। আপনার নিজের কান আছে তো, আগে সেটা জানতে চাই। হ্যাঁ, বলেছে 2 কোটি মানুষকে চাকরি দিয়েছে। নেহাত কান কাটা না হলে কেউ এই কথা বলতে পারে? কেউ এই কথা বলতে পারে? 2 কোটি মানুষ মানে 7 কোটি মানুষ আছে পশ্চিমবঙ্গে, মানে ভোটার আছে পশ্চিমবঙ্গে, যাদের বয়স 18 থেকে 80 হতে পারে। হ্যাঁ, তাদের মধ্যে আপনি প্রতি 7 জনে 2 জন করে নিশ্চয়ই আপনি মমতা ব্যানার্জির দেওয়া চাকরি পেয়েছেন, রয়েছে এমন মানুষ। আপনি তাদেরকে বার করুন, তাহলে বুঝতে পারবেন কে আসলে কান কাটা। যে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন তিনি, সেই হিন্দু ধর্মেরই মহাভারতের থেকে চরিত্রকে নিয়ে ক্যাপচার করে তিনি বলছেন যে যতদিন বেঁচে থাকবো ততদিন এই দুরাচারী শকুনি মামা দুর্যোধন দুঃশাসনদের বিরুদ্ধে লড়বো। এছাড়াও বিজেপিকে দাঙ্গাকারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তকারী, স্বৈরাচারী, কত কিছুই বলেছেন। আর উনি হলেন অত্যাচারী। হ্যাঁ, উনি হলেন অত্যাচারী। আমি আপনাকে একটা কথা বলি, উনি মহাভারত থেকে নিয়েছেন, আপনারা যদি বলেন তাহলে মহাভারত থেকে নেব। আর আপনি যদি বলেন না মহাভারতের পরে তুমি রামায়ণেও যেতে পারো, তাহলে আমি রামায়ণ থেকে নেব। যদি দুঃশাসন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি হন দুঃশাসন, তাহলে আপনি রাবণের বোন। বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনের উপরেও তোপ
দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে এ রাজ্যে এসআইআর চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি, এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ না করেই তাকে বলেছেন ভ্যানিশ কুমার, এবং এইগুলো কিন্তু দেখেছেন। ওনার তোপে বারুদ নেই, গ্যাস আছে। ওনার তোপে বারুদ নেই, দুর্গন্ধযুক্ত গ্যাস আছে, আর কিছু নেই। মানুষের মাথা খারাপ না হলে কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে? নির্বাচন কমিশনারকে ভ্যানিশ কুমার বলছেন, হ্যাঁ, এই ধরনের কথা কোনো শিক্ষিত মার্জিত রাজনীতিবিদ, যতই বিজেপি বিরোধী হোক, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। একটা অসভ্য, নির্লজ্জ, বর্বর যদি মুখ্যমন্ত্রী না হয়, তাহলে এর কথা কেউ, এই ধরনের কথা আর কেউ বলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে তাকে বিজেপি নেতারা মুসলিম বলে আক্রমণ করেন, এক এক সময় এক এক রকম অভিযোগ করেন। তার কথায় ওরা বাংলার সংস্কৃতি আর কতটা বোঝে, বিবেকানন্দ রামকৃষ্ণকে জানে না, কি বলবেন এই বিষয়ে? বিবেকানন্দ রামকৃষ্ণ ওনাকে মুসলিম বলে, কিন্তু মুসলিমরা ওনাকে মুসলিম মানছে না। এখন মুসলিমরা ওনাকে এখন মুসলিম বলে মানছেন না। মুসলিমরা বুঝতে পেরেছে যে আমাদের যে গরু বলেছিল সে আমাদের দুধই খেয়েছে, এবার আমাদের লাথিটা মারতে হবে। সেই জন্যই তো বাবরি মসজিদের পরিকল্পনা, সেই জন্যই তো উনিও বুঝছেন যে 30%-এর ওপরে আর নির্ভর করা যায় না, তাই এত হিন্দু হিন্দু করার প্রচেষ্টা। এগুলো বাংলার মানুষ সব এখন ধরে ফেলেছে, বুঝে ফেলেছে। রাজ্যে এসে সোনার বাংলা গড়ার কথা বলেছেন অমিত শাহ, এবং বাঁকুড়া সভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন এই বলে যে ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে, সোনার বাংলা নয় ধ্বংসের বাংলা গড়বে তোমরা। এবং তিনি আরো দাবি করছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোর পরিস্থিতি নাকি ভালো নয়। বিজেপি শাসিত রাজ্যগুলোর পরিস্থিতি ভালো নয়। আজকে উত্তরপ্রদেশ 3 ট্রিলিয়নের সেখানে সরকার চলছে, অর্থনীতি চলছে, আপনি বলছেন ভালো নয়। আপনি গেছেন কোনোদিন উত্তরপ্রদেশ? আপনি গেছেন কোনোদিন পাটনা? আপনি গেছেন কোনোদিন উড়িষ্যা? আপনারা গুজরাট ছেড়ে দিলাম, দিল্লি সবে এসছে, আমি ধরছি না। আপনারা এই রাজ্যগুলো গিয়ে দেখে আসুন না কোথায় কি উন্নয়ন। কোথাও শুনেছেন চাকরি চলে গেছে? বিজেপি শাসিত সরকারের ত্রিপুরায় গেছিল, সেটা বামেদের দোষে। আপনি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, আপনি বা অন্য যত বিজেপি শাসিত রাজ্য আছে, কোথায় শুনেছেন চাকরি চলে গেছে? আপনি গিয়ে দেখুন তো রাস্তার ধারে এই ধরনের বেকার মানুষ, এত ছেলে মেয়ে, হাজার হাজার লাখ লাখ বেকার ঘুরে বেড়াচ্ছে কোন রাজ্যে? আচ্ছা বলুন তো দেখি, এই রাজ্য থেকে, খুব খারাপ অবস্থা, এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকগুলো উত্তরপ্রদেশে চলে যাচ্ছে কেন? এই রাজ্য থেকে আমরা উত্তরপ্রদেশের, বিহারের লোকেদের ব্যঙ্গ করতাম, আমরা উড়িষ্যার লোকেদেরকে ছোট করতাম, তাদেরকে সবসময় খোঁটা দিয়ে কথা বলতাম। আমি আপনাদের কাছে আজকে প্রশ্ন রাখতে চাই যে আমার রাজ্যের ছেলেমেয়েরা আজকে উড়িষ্যায় পড়তে যাচ্ছে কেন? এই সমস্ত কথার কোনো মূল্য নেই। বলছেন এদিনকে বলছেন যে অনেকেই বলেন আমি তুষ্টিকরণ করি, কিন্তু আমি তুষ্টিকরণ করি না, আমি সঠিক অর্থে সেকুলার, অর্থাৎ সর্বধর্ম সমন্বয় করেই চলি। আমরা রামকৃষ্ণ স্বামীজির মাটির মানুষ। এবং এরপরেই তিনি বলছেন যে এমন কোনো ধর্ম নেই বা অনুষ্ঠান নেই যেখানে আমি যাই না, সব ধর্ম ভালোবাসি। যখন আমি গুরুদ্বারায় যাই, মাথায় কাপড় ঢেকে যাই, তখন তো আমায় প্রশ্ন করা হয় না রোজায় গেলেই তোমাদের আপত্তি কেন? না, রোজায় গেলে আমাদের একটাই প্রশ্ন যে গুরুদ্বারার কথা বললেন, রোজার কথা বললেন, একবারও গীতা পাঠের কথা বললেন না। উনি গীতা পাঠের কথা না বলুন, হ্যাঁ, সবার মুখে রাম উচ্চারিত হয় না, উনি গীতা পাঠের কথা না বলুন, আমার কোনো আপত্তি নেই। আমার একটা ছোট্ট বক্তব্য আছে, আপনি গুরুদ্বারায় যান, মাথায় কাপড় ঢেকে যান, আপনি রোজায় যান, মাথায় কাপড় ঢেকে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলে এসে সেখানে যদি আপনি হিজাব পরে যান, তাহলে আমার আপত্তি আছে। আমার আপত্তি আছে যে আপনি রোজার প্যান্ডেলে দাঁড়িয়ে ঈদের নামাজের আসরে দাঁড়িয়ে আপনি যদি সেখান থেকে হিন্দুদের গন্ধা ধর্ম বলেন, তাহলে আপনার প্রতি ঘৃণা আছে, এছাড়া আমার কিছু বলার নেই। আপনি যে কোনো ধর্মের জায়গায় যেতে পারেন, নিশ্চয়ই, আপনি মুখ্যমন্ত্রী, আপনি যাবেন, কিন্তু ইমামদের ভাতা দেবেন কেন? ইমামের যোগ্য শিক্ষিত ছেলেটা চাকরি খেয়ে ইমাম ভাতা দেবেন কেন? আমি এটা জানতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর আপনি আমায় দিয়ে দিন, আর কিছু করতে হবে না।